গল্প সমগ্রের আজকের গল্পটি আমাদের সবথেকে প্রিয় মানুষ, প্রিয় লেখক শ্রী সত্যজিৎ রায়ের তৈরি এক অনবদ্য চরিত্র প্রফেসর শঙ্কু। গল্পের নাম প্রফেসর শঙ্কু ও ইউএফও। গল্প পাঠে আমি শান। 12ই সেপ্টেম্বর। ইউএফও অর্থাৎ আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, অর্থাৎ অজ্ঞাত উড়ন্ত বস্তু। এই ইউএফও নিয়ে যে কি মাতামাতি চলছে, গত 20-25 বছর ধরে সারা বিশ্বে বহু সমিতি গড়ে উঠেছে, যাদের কাজই হলো ইউএফও এর চর্চা। কত রকম ছবি যে সংগ্রহ হয়েছে এবং কাগজে ছাপানো হয়েছে এই উড়ন্ত বস্তুর, তার হিসেব নেই। এই সব সমিতির সভ্যরা মনে প্রাণে বিশ্বাস করেন যে ভিন গ্রহের প্রাণীরা হরদম রকেট করে উড়ে এসে পৃথিবীতে হানা দিয়ে আবার অদৃশ্য হয়ে যাচ্ছে। ছবি যা বেরোয় তার 90% দেখা যায় এই রকেটের চেহারা হলো উল্টানো মালসার মতো, যার জন্য এর নাম হয়েছে ফ্লাইং সসার। এই একটা কারণেই আমার কাছে সমস্ত ব্যাপারটা বুজরুকি বলে মনে হয়। এত রকম গরম থাকতে বারবার ওই একই রকম গরম হবে কেন? পৃথিবী থেকে মহাকাশে যেসব যান পাঠানো হয়েছে তার একটার চেহারাও তো এরকম নয়। আমি নিজে একবার মিশরে একটা ইউএফওর সামনে পড়েছিলাম। সেই ঘটনা আমি আগেই বলেছি। সেটার আকার ছিল পিরামিডের মতো। তাই উড়ন্ত পিরিচের কথা শুনলেই আমার হাসি পায়। এত কথা বলার কারণ এই যে সম্প্রতি 2টি ইউএফওর ছবি কাগজে বেরিয়েছে। একটি সুইডেনের অস্টারমন শহর থেকে তোলা, আর একটি তোলা খাস লেনিনগ্রাড থেকে। বোঝাই যায় দুটি একই রকেটের ছবি, যদি সেটা রকেটের মতো হয়ে থাকে, এবং কোনোটাই দেখতে মালসার মতো নয়। এই বিশেষ বস্তুটির আকৃতি মোটে সরল নয়, কাজেই তাদের বর্ণনা দেওয়াও সহজ নয়। সেই কারণেই এটাকে মহাকাশযান বলে বিশ্বাস করা কঠিন নয়। সুইডেনের আকাশে বস্তুটি দেখা যায় 2রা সেপ্টেম্বর, আর লেনিনগ্রাডে 3রা। ইউরোপের অন্য জায়গা থেকেও দেখা গেছে বলে খবর এসেছে, তবে আর কোথাও থেকে এর ছবি তোলা সম্ভব হয়নি। বলা বাহুল্য, এই 2টি ছবি বেরোবার ফলে যারা ইউএফও বিশ্বাসী তাদের মধ্যে গভীর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমি বছর 10 আগে পর্যন্ত রেডিও তরঙ্গের সাহায্যে অন্য গ্রহের প্রাণীর সঙ্গে যোগ স্থাপনের একটা চেষ্টা চালিয়েছিলাম এবং কিছুটা সফলও হয়েছিলাম। একটা বিশেষ কারণে এই কাজ আমাকে বন্ধ করতে হয়। সেই কারণটা বলি। 10 বছর আগে জেনিভাতে একটা বৈজ্ঞানিক সম্মেলন হয়, যেখানে আলোচনার প্রধান বিষয় ছিল অন্য গ্রহের সঙ্গে যোগ স্থাপন। আমি সেখানে আমার গবেষণার কথাটা একটা লিখিত বক্তৃতা হিসেবে প্রকাশ করি। জ্ঞানীগুণী যারা উপস্থিত ছিলেন তারা সকলেই আমার লেখাটার খুব প্রশংসা করেন। গিরিডিতে বসে আমার সামান্য যন্ত্রপাতি নিয়ে আমি যে এই দুরূহ কাজে এত দূর অগ্রসর হতে পেরেছি, এতে সকলেই বিস্ময় প্রকাশ করেন। বক্তৃতার পরের দিন সম্মেলনের অতিথিদের জন্য জেনিভা হ্রদে নৌবিহারের বন্দোবস্ত হয়েছিল। স্টিমারের ডেকে লাঞ্চের জন্য টেবিল পাতা হয়েছে। আমার টেবিলে আমার অনুমতি নিয়ে বসলেন এক ভদ্রলোক। বয়স আন্দাজ 55, লম্বা একাহারা চেহারা, শীর্ণ বিবর্ণ মুখের সঙ্গে মাথার একরাশ মিশকালো চুলে বৈসাদৃশ্যটা বিশেষ করে চোখে পড়ার মতো। জিজ্ঞেস করাতে বললেন তার নাম রোডলফো কার্বনি। তিনি একজন পদার্থবিজ্ঞানী, বাড়ি ইটালির মিলান শহরে। পরিচয় দিয়ে ওভারকোটের পকেট থেকে একতারা ফুলস্ক্যাপ কাগজ বার করে
তিনি বেশ দাপটের সঙ্গে আমার টেবিলের ওপর রাখলেন। কি ব্যাপার? আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম। প্রথম পাতায় শিরোনামটা পড়লে বুঝতে পারবে, বললেন ডক্টর কার্বনী। পড়ে তাজ্জব বনে গেলাম। আমার বক্তৃতার যা শিরোনাম, এরও ঠিক তাই। আপনিও একই কাজ করছেন? বিস্ময়ে প্রশ্ন করলাম। হ্যাঁ, একই কাজ। আলফা সেন্টারিকে ঘিরে যে সৌরজগৎ, তারই একটি গ্রহের সঙ্গে রেডিও তরঙ্গ মারফত আমি যোগ স্থাপন করেছি। তোমারও আমার সাফল্যে কোনো তফাৎ নেই। এই লেখা আমার পড়ার কথা ছিল, তুমি আগে পড়লে। দেখলাম আমি পড়লে তোমার কথারই পুনরাবৃত্তি হয়ে যাচ্ছে, তাই আর পড়িনি। কিন্তু কেন? তাতে কি তোমার কৃতিত্ব কিছু কম বলে প্রতিপন্ন হতো? বরং আমাদের বক্তব্য আরো জোরদার হতো, অন্য গ্রহে প্রাণীর অস্তিত্ব আরো দৃঢ়ভাবে প্রমাণিত হতো। না, তা হতো না। লোকে বলতো আমি অসৎ উপায়ে তোমার কৃতিত্বে ভাগ বসানোর চেষ্টা করছি। তোমার বিশ্বজোড়া খ্যাতি, তোমার কপালের জোরও আছে, তাছাড়া তোমার দেশ বিজ্ঞানে পিছিয়ে আছে, তাই সে দেশের মানুষ হয়ে তোমার কৃতিত্ব পশ্চিমে আরও বেশি দৃষ্টি আকর্ষণ করে। আমাকে তো বিশেষ কেউ চেনে না, আমার কথা লোকে শুনবে কেন? কথাগুলো বলে তার কাগজ নিয়ে কার্বনী উঠে চলে গেল। আমার মনটা খারাপ হয়ে গেল। বেশ বুঝতে পারছিলাম যে আমার আগে বক্তৃতা দেওয়ার সুযোগ পেলে কার্বনীর আর অভিযোগের কোনো কারণ থাকতো না। আমি জানি এই ধরনের ঈর্ষায় মানুষের শক্তির অপচয় ছাড়া আর কিছুই হয় না। অথচ দুঃখের কথা এই যে অনেক বাঘা বাঘা বৈজ্ঞানিকও এই রিপুর বশবর্তী হয়ে অনেক রকম দুষ্কর্ম করে ফেলেন। আমার নিজের অভিজ্ঞতাতেই আমি অন্তত 4 জনের নাম করতে পারি, যাদের মাৎসর্যের ঠেলা আমাকে ভোগ করতে হয়েছে। কার্বনী সম্বন্ধে আমি কিছুই জানতাম না। সেই দিনই সন্ধ্যায় আমার বন্ধু জেরেমি স্যান্ডার্সের কাছে তার কথা শুনলাম, এবং শোনার পর স্থির করলাম যে অন্য গ্রহের প্রাণীর সঙ্গে যোগ স্থাপনের চেষ্টা আমি বন্ধ করব। রোডলফ কার্বনী যুবা বয়সে ছিল আর্কিটেক্ট। টুরিন শহরে ইটালিয়ান সরকার একবার একটি স্টেডিয়াম তৈরি করার পরিকল্পনা নেন। দেশের সেরা আর্কিটেক্টদের কাছ থেকে নকশা চাওয়া হয়। কার্বনীও একটি নকশা তৈরি করে। তার কাকা ছিলেন সরকারের মন্ত্রিমণ্ডলীর একজন। এই খুঁটির জোরে কার্বনী কাজটা পেয়ে যায়। তার নকশা অনুযায়ী স্টেডিয়ামের কাজ খানিক দূর অগ্রসর হওয়ার পরই তাতে ফাটল ধরে। তখন কার্বনীকে বাতিল করে অন্য একজন আর্কিটেক্টকে সে কাজে লাগানো হয়। এর ফলে কার্বনীর হয় চরম বদনাম। তাকে স্থাপত্যের পেশা ছাড়তে হয়। 2 বার সে আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু সফল হয়নি। তারপর বছর আসতে তার কোনো খবর আর পাওয়া যায় না। অবশেষে একদিন সে পদার্থবিজ্ঞানী হিসাবে আত্মপ্রকাশ করে। সব শুনে টুনে ভদ্রলোকের প্রতি আমার একটা অনুকম্পা ভাব জেগে ওঠে। গবেষণার বিষয়ের অভাব নেই, ওই একটি বিষয় বাদ দিলে আমি দেউলে হয়ে যাব না। আমি কার্বনীকে চিঠি লিখে আমার এই বিশেষ গবেষণাটি বন্ধ করার সিদ্ধান্ত জানিয়ে দিই। তার কাজ সে চালিয়ে যেতে পারে, এবং আমাকে তার প্রতিদ্বন্দ্বী হিসাবে ভাববার আর কোনো কারণ নেই। এই চিঠির কোনো জবাব কার্বনী দেয়নি। স্বভাবতই ইউএফওর আবির্ভাবের পর
তার কথা আবার নতুন করে মনে পড়ল। সে কি এখনো তার গবেষণা চালিয়ে যাচ্ছে? এই রকেটটির সঙ্গে কি সে যোগ স্থাপন করতে সক্ষম হয়েছে? 17ই সেপ্টেম্বর। আজ এক পুরনো বন্ধু এসে হাজির, শ্রীমান নকুড়চন্দ্র বিশ্বাস। এর অকস্মাৎ লব্ধ আশ্চর্য ক্ষমতার কথা আগেই বলেছি। ইনি মাকড়দায় থাকেন। মাস তিনেক অন্তর অন্তর একবার এসে আমার সঙ্গে দেখা করে যান। টেলিপ্যাথি, থট রিডিং, ক্লেয়ারভয়েন্স, অতীত দর্শন, ভবিষ্যৎ দর্শন ইত্যাদি অনেক গুণ আছে এর। এমনকি মন গড়া ঘটনাও ইনি অনেক সময় চোখের সামনে দেখতে পান এবং মনের জোরে অন্য লোককেও দেখিয়ে দিতে পারেন। দুর্লভ ক্ষমতা, বলাই বাহুল্য। বিজ্ঞানের সাহায্যে এর ব্যাখ্যা এখনো সম্ভব হয়নি, যদিও ভবিষ্যতে হবে বলেই আমার বিশ্বাস। ব্রাজিলে আমাদের চরম বিপদের হাত থেকে রক্ষা করেছিলেন নকুড়বাবু, তাই এর প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। তাছাড়া বয়স আমার অর্ধেক হলেও এমন ক্ষমতার জন্য একে সমীহ না করে পারি না। অত্যন্ত অমায়িক মানুষ, দেখে মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। তবে আসলে যে যথেষ্ট উপস্থিত বুদ্ধি রাখেন তার পরিচয় আমি পেয়েছি। সকাল 7:30টায় এসে পরম ভক্তি ভরে পায়ে হাত দিয়ে প্রণাম করে ভদ্রলোক বসলেন আমার সামনের সোফাতে। প্রহ্লাদকে আরেক পেয়ালা কফি আনতে দিয়ে হাত থেকে খবরের কাগজটা রেখে বললাম, কেমন আছেন বলুন। ভদ্রলোক জিভ কেটে বললেন, আমাকে তুমি করে বললে কিন্তু আমি অনেক বেশি খুশি হব স্যার। আপনি আমার বাপের বয়সী। বেশ তো, তাই হবে খন। কেমন আছো বল? কি করছো আজকাল? ভালোই আছি স্যার। আজকাল একটু পড়াশোনা করার চেষ্টা করছি। বই কিনে যে পড়ব সে সামর্থ্য তো নেই। তবে উকিল চিন্তাহরণ ঘোষাল মশাই অনুগ্রহ করে তার লাইব্রেরিটা ব্যবহার করতে দিয়েছেন। বাবা হোমিওপ্যাথি করেন তো। চিন্তাহরণ বাবুর গেটে বাত বাবার ওষুধে সেরে গেছিল, তাই ভদ্রলোক খুশি হয়ে আমাকে দুপুরবেলাটা ওর বাড়িতে গিয়ে বই পড়ার অনুমতি দিয়েছেন। 7,000 বই স্যার। এমন কোনো বিষয় পাবেন না যার বই নেই ওর সংগ্রহে। কি বিষয় পড়ছো? ইতিহাস, ভূগোল, ভ্রমণ কাহিনী এসবই মেনলি। হয় কি, মাঝে মাঝে সব ঘটনা দেখতে পাই চোখের সামনে, বুঝতে পারি পুরনো যুগের ঘটনা। ইতিহাস পড়া থাকলে বা দেশ বিদেশ সম্বন্ধে জানা থাকলে হয়তো ঘটনাগুলো চিনতে পারতুম। তাই একটু ওই সব বই পড়ার চেষ্টা করছি। অবশ্যই আপনার কাছে এসে বললে হয়তো আপনিও বলে দিতে পারতেন, কিন্তু আপনি তো ব্যস্ত মানুষ, তাই আপনাকে এইসব ছোটোখাটো ব্যাপারে উত্তপ্ত করতে চাই না। তা বই পড়ে সুবিধা হচ্ছে বুঝি? আগে খানিকটা হচ্ছে স্যার। 2 মাস আগে চৌঠা শ্রাবণ একটা দৃশ্য দেখলুম, বিভৎস দৃশ্য। একজন দাড়িওয়ালা জোব্বা পরা লোক বসে আছে, তার গায়ে অনেক গয়নাগাটি। তার সামনে ইনি রাখা হলো একটা থালা। থালার ওপর নকশা করা কাপড়ের ছাউনি, সেটা তুলে দেখানো হলো। তাতে রাখা আছে একটা মানুষের মুন্ডু। এই সবে মাত্র কোপ মেরে ধর থেকে আলাদা করা হয়েছে সেটাকে। আওরঙ্গজেবের ঘটনা কি? আগে হ্যাঁ স্যার, বই পড়ে তো তাই মনে হলো। আর মুন্ডুটা তার দাদা দারাশিকর। হ্যাঁ, আমিও জানি ঘটনাটা। কিন্তু স্যার, সব ঘটনা তো চিনতে পারি না।
পরশু যেমন দেখলুম একটা ঘড়ি। ঘড়ি? হ্যাঁ স্যার, তবে যেমন তেমন ঘড়ি নয়। এমন ঘড়ির কোনো ছবিও দেখিনি কোনো বইয়ে। আমি বললাম, আমাকে দেখাতে পারবে দৃশ্যটা? কেন পারবো না স্যার, তবে মিনিট 3 সময় দিতে হবে। তা বেশ, তো নাও না সময়। আপনি ওই ফুলের টবটার দিকে চেয়ে থাকুন। আমাকে অবশ্যই একটু চোখ বন্ধ করতে হবে। 3 মিনিট লাগলো না। ঘর জুড়ে চোখের সামনে মসলিনের পর্দার ভেতর দিয়ে দেখার মতো ফুটে উঠল সে ছবি। সেটা একাদশ শতাব্দীর চীনের কাইফেং শহরের সুসুংয়ের তৈরি ওয়াটার ক্লক বা জলঘড়ি ছাড়া আর কিছুই হতে পারে না। সম্রাট সেনজুংয়ের স্মৃতির উদ্দেশ্যে এই ঘড়ির তৈরি করেছিলেন সুসুং। মিনিট খানেকের মধ্যেই দৃশ্যটা আবার মিলিয়ে গেল। নকুরবাবুকে বলাতে ভদ্রলোকের দৃষ্টি উদ্ভাসিত হয়ে উঠল। দেখুন, আপনার কাছে কি সাধে আসি? আপনার এত জ্ঞান, এত ইয়ে। এসব কথা অন্যের মুখে আধিক্যতা মনে হলেও নকুরবাবুর মুখে মনে হয় না। এবার কৌতূহলবশত ভদ্রলোককে একটা প্রশ্ন না করে পারলাম না। বললাম, তুমি কাগজ পড়ো? নকুরবাবু জিভ কেটে সলজ্জ হেসে মাথা নেড়ে না বোঝালেন। আমি বললাম, তাহলে তো ইউএফওর ব্যাপারটা জানবে না তুমি। কিসের ব্যাপার স্যার? আমি ঘরের কোণে টেবিলের ওপর রাখা কাগজের স্তূপ থেকে 3রা সেপ্টেম্বরের কাগজটা বার করে ভদ্রলোককে ইউএফওর ছবিটা দেখালাম। তাতে প্রতিক্রিয়া হলো অদ্ভুত। ভদ্রলোক চোখ কপালে তুলে বললেন, আরে, ঠিক এই জিনিসটাই যে দেখলুম সেদিন। কোথায় দেখলে? দুপুরে ভাত খেয়ে দাওয়ায় বসে একটু জিরোচ্ছি। সামনে একটা সজনে গাছের ডালে একটা কাঠবিড়ালির দিকে চোখ গেছে। এমন সময় সব কেমন ধোঁয়াটে হয়ে এলো। দৃশ্য বদলে গেছে কিনা বুঝতে পারছি না। তারপর ক্রমে বুঝতে পারলুম যে বালিতে ছেয়ে গেছে চারিদিক, তাই ওই রকম ধোঁয়াটে ভাব। ক্রমে বালি সরে গেল। তারপর দেখলুম ওই জিনিসটাকে, পেল্লাই বড়, বালির ওপর দাঁড়িয়ে আছে। দুপুরের রোদে ধাতুর তৈরি দেহ থেকে ঝিলিক বেরোচ্ছে। লোকজন কাউকে দেখলে? আগে না, কাউকে না। দেখে মনে হলো না কেউ যেন আছে তাতে। অবশ্যই থাকতেও পারে। আর জায়গাটা মরুভূমি বলেই মনে হলো। পেছনে পাহাড়, তার চূড়ায় বরফ। এ আমার স্পষ্ট দেখা। নকুরবাবু আরও মিনিট 10 ছিলেন। যাবার সময় বললেন, তার মন বলছে তাকে আবার আসতে হবে। কিছু মনে করবেন না দিলুবাবু, আপনার বিপদের আশঙ্কা দেখলে আমার মনটা উতলা হয়ে ওঠে। সেরকম আশঙ্কা দেখছো নাকি এখন? এখন না, তবে ঘরে ঢুকেই আপনাকে দেখে আমার বুকের ভেতরটা ছ্যাঁট করে উঠেছিল। এক পলকের জন্য যেন দেখলুম আপনি একটা ঘরে বন্দি হয়ে আছেন। তোমার নিজের শরীরের যত্ন নিচ্ছ তো? আমার মতো বৈজ্ঞানিক পৃথিবীতে অনেক আছে, কিন্তু তোমার যে বিশেষ ক্ষমতা সেটা খুব কম লোকের মধ্যেই থাকে। এই ক্ষমতাটাকে কোনো মতে নষ্ট হতে দেওয়া উচিত নয়। আগে সে তো আমিও বুঝতে পারি, তাই নিয়মিত ব্রাহ্মী শাকটা খেয়ে যাচ্ছি। বেশ,
কিন্তু যদি কখনো মনে হয় কোনো কারণে ক্ষমতা কমে আসছে, তাহলে আমাকে জানিও। আমার একটা ওষুধে তোমার কাজ দিতে পারে। কি ওষুধ? নাম সেরিবিলান। মাথাটা পরিষ্কার ও অনুভূতিগুলোকে সজাগ রাখে। নকুরবাবু যাওয়ার সময়ও বলে গেলেন যে কোনো প্রয়োজনে তাকে একটা পোস্ট কার্ড লিখে দিলেই তিনি চলে আসবেন। 25শে সেপ্টেম্বর। এক হৃদয় বিদারক সংবাদ আমার মন থেকে ইউএফওর সমস্ত চিন্তা দূর করে দিয়েছে। গ্রিক সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন পার্থেনন ধ্বংস হয়ে গেছে। কথাটা নিজেই লিখে নিজেই বিশ্বাস করতে পারছি না। পার্থেনন আর নেই। অ্যাথেন্স শহরের মধ্যে অ্যাক্রোপোলিস পাহাড়ের ওপর 2000 বছর আগের তৈরি এই মর্মর প্রাসাদ পুরাকালে যা ছিল দেবী অ্যাথেনার মন্দির। ফিডিয়াস, ইকটিনাস, ক্যালিক্রেটিস ইত্যাদি মহান গ্রিক ভাস্কর ও স্থপতির নাম যার সঙ্গে জড়িত, যার অতুল সৌন্দর্যের সামনে পড়ে মানুষের মন আপনা থেকে শ্রদ্ধায় ভরে আসে, সেই পার্থেনন আর নেই। এটা যেন মন কিছুতেই মানতে চায় না। অথচ খবরটা সত্যি। রেডিও, টেলিভিশন ও খবরের কাগজ মারফত খবরটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে সবার মন হাহাকার করে তুলেছে। এই মর্মান্তিক দুর্ঘটনার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। ঘটনাটা ঘটে মাঝরাত্রে। এক প্রচণ্ড সংঘর্ষের শব্দে অ্যাথেনবাসীর ঘুম ভেঙে যায়। স্বভাবতই প্রায় সকলেই তাদের ঘরের বাইরে চলে আসে। সেদিন ছিল কৃষ্ণপক্ষের দ্বিতীয়া। যারা অ্যাক্রোপোলিসের কাছে থাকে তারা চাঁদের আলোয় দেখে পাহাড়ের ওপর তাদের প্রাচীন সভ্যতার প্রতীকটি আর নেই। তার জায়গায় পড়ে আছে লক্ষ লক্ষ চূর্ণ বিচূর্ণ শ্বেতপাথরের টুকরো। কোনো সন্ত্রাসবাদী দলের পক্ষে শক্তিশালী বিস্ফোরকের সাহায্যে কাজটা সম্ভব কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে, তবে কোনো উত্তর পাওয়া যায়নি। আজ আর কলম সরছে না, লেখা শেষ করি। 27শে সেপ্টেম্বর। আজ এক অদ্ভুত চিঠিতে মনটা আবার ইউএফওর দিকে চলে গেছে। আমার জার্মান বন্ধু উইলহেম ক্রোল সম্প্রতি সরকারি আমন্ত্রণ পেয়ে চীন সফরে গিয়েছিল। সে খবর সে আমাকে আগেই দিয়েছে। সিংকিয়াং অঞ্চলে বৌদ্ধ সভ্যতার প্রাচীন নিদর্শনগুলো ঘুরে দেখা ছিল এই সফরের একটা প্রধান উদ্দেশ্য। পিকিং থেকে ক্রোল একটি চীন প্রত্নতাত্ত্বিক দলের সঙ্গে চলে যায় সিংকিয়াং। বিংশ শতাব্দীর গোড়ার দিকে ভারতবর্ষের প্রত্নতাত্ত্বিক বিভাগের পক্ষ থেকে বিখ্যাত পর্যটক স্যার অরেলস্টাইনও গিয়েছিলেন সিংকিয়াংয়ে। তখন এই অঞ্চলকে বলা হতো চীন তুর্কিস্তান। তাকলামাকান মরুভূমির দক্ষিণ পূর্ব প্রান্তে টুনহুয়াং শহরের কাছে মাটি খুঁড়ে অরেলস্টাইন এক আশ্চর্য বৌদ্ধ বিহার আবিষ্কার করেন। সম্প্রতি একটা প্রাচীন পুঁথি থেকে চীনা প্রত্নতাত্ত্বিকরা 8ম শতাব্দীর আর একটি প্রাচীন বৌদ্ধ বিহারের কথা জেনেছেন, যেটা সম্ভবত এই তাকলামাকানের মধ্যে বালির তলায় কোথাও লুকিয়ে আছে। প্রত্নতাত্ত্বিক দল সিংকিয়াংয়ের খোটান শহরকে কেন্দ্র করে তাকলামাকানের খনন কাজ চালিয়ে যাচ্ছেন। ক্রোল আছে এই দলের সঙ্গে। ক্রোলের এই চিঠিতে অবশ্যই প্রত্নতত্ত্বের কোনো উল্লেখ নেই। সে লিখেছে, প্রিয় শঙ্কু, সম্প্রতি একটি ইউএফওর কথা তুমি হয়তো কাগজে পড়েছ। এই বিশেষ মহাকাশযানটি এখন আমি যে অঞ্চলে রয়েছি তারই কাছাকাছি কোথাও অবস্থান করছে বলে আমার বিশ্বাস। গত 3 দিনে আমি 2বার এটিকে আকাশে দেখেছি। শুধু আমি নয়, আমার দলের সকলেই দেখেছে। প্রথমবার পশ্চিম দিকে উড়ে যেতে দেখি, তার পরের দিন পশ্চিম থেকে এসে পূবে তিয়েনশান পাহাড়ের দিকে গিয়ে নিচে নেমে অদৃশ্য হয়ে যায়। আমার মনে হয় এটার অনুসন্ধান করা আমাদের কর্তব্য।
চীন সরকার আমাদের হেলিকপ্টারের বন্দোবস্ত করে দিতে রাজি হয়েছে, কিন্তু আমি একা যেতে চাই না। এই ধরনের অভিযানে আমাদের তিনজনের একই সঙ্গে থাকা দরকার, যেমন আগেও থেকেছি। তুমি যদি কোনো বিশেষ কাজে ব্যস্ত না থাকো তাহলে আমাকে টেলিগ্রাম করে জানাও। আমি সন্ডার্সকে লিখেছি, যত শীঘ্র সম্ভব যাওয়া যায় ততই ভালো। এখানে তোমার নাম শিক্ষিত মহলে অনেকেই জানে, সন্ডার্সের নাম হয়তো জানে না, কিন্তু তাতে কোনো ক্ষতি নেই। তোমার টেলিগ্রামের অপেক্ষায় রইলাম। ইতি উইলিয়াম ক্রোল। নকুরবাবুর বর্ণনার কথা মনে পড়ছে। মরুভূমির মধ্যে রকেট, তার পেছনে তুষারাবৃত পর্বতশ্রেণী। মরুভূমি যদি তাকলামাকান হয় তাহলে তার উত্তরে তিয়েনশান পাহাড়ের মাথায় বরফ থাকাই স্বাভাবিক। অভিযানের সম্ভাবনায় নারী চঞ্চল হয়ে উঠেছে এর মধ্যে। নকুরবাবু বলেছিলেন তাকে খবর দিতে। আমার মন বলছে তাকে আমাদের প্রয়োজন। ক্রোল ব্রাজিলে নকুরবাবুর আশ্চর্য ক্ষমতার পরিচয় পেয়েছিল, সুতরাং তার আপত্তির কোনো কারণ নেই। সন্ডার্সকে একটা টেলিগ্রাম ও নকুর বিশ্বাসকে একখানা পোস্টকার্ড আজই ছেড়ে দেওয়া দরকার। 1 অক্টোবর। সন্ডার্স যেতে রাজি হয়েছে। সে সোজা লন্ডন থেকে যাওয়ার ব্যবস্থা করবে। নকুরবাবু অবশ্যই যেতে রাজি, কিন্তু আমার উত্তরে তার চিঠিটা একটু বিশেষ রকমের বলে সেটা এখানে উদ্ধৃত করছি। সে লিখেছে, শ্রী ত্রিলোকেশ্বর শঙ্কু মহাশয়ের শ্রীচরণে সহস্রের প্রণামান্তে নিবেদন। চীন সফরের প্রাক্কালে আপনি আমাকে স্মরণ করিয়াছেন জানিয়া যায়পরনাই আহ্লাদিত হইলাম। অজ্ঞাত উড়ন্ত বস্তুটি যে উদ্দেশ্যে আমাদের পৃথিবীর আকাশে বিচরণ করিতেছে জানিবেন তাহা আদৌ শুভ নয়। বিশেষত আপনার ন্যায় সহৃদয় ব্যক্তির মনে উহা সবিশেষ পীড়ার উদ্রেক করিবে বলিয়া আমার বিশ্বাস। আমি আপনাদের কিভাবে সাহায্য করিতে পারি তা এখনো জানি না, তবে গতবারের ন্যায় এইবারও যদি যাত্রীরূপে আপনাদের সঙ্গ লাভ করিতে পারি তবে নিজেকে পরম ভাগ্যবান জ্ঞান করিব। আপনার আহ্বানে সাড়া না দিবার কোনো প্রশ্ন ওঠে না। কবে গিরিটি পৌঁছিতে হইবে জানাইলে সেরূপ ব্যবস্থা করিব। ইতি সেবক শ্রী নকুরচন্দ্র বিশ্বাস। পৃথিবীর অনেক জায়গায় দেখার সুযোগ হয়েছে, কিন্তু চীন তুর্কিতে যাওয়া হয়নি। অরেলস্টাইন ও শেন হেদিনের বর্ণনা পড়া অবধি জায়গাটা সম্বন্ধে একটা গভীর কৌতূহল রয়েছে। মার্কো পোলোর ভ্রমণ কাহিনীতেও ত্রয়োদশ শতাব্দীর চীন তুর্কিস্তানের বর্ণনা রয়েছে। তখন সেখানে চেঙ্গিস খানের বংশধর কুবলা খাঁর রাজত্ব। তাকলামাকানের মরুভূমির যে বর্ণনা মার্কো পোলোর লেখায় পাওয়া যায় সে বড় সাংঘাতিক। ইউএফওর অধিবাসীদের যদি গা ঢাকা দেওয়ার মতলব থেকে থাকে তাহলে এই মরুভূমির যে ভালো জায়গা তারা আর পাবে না। নকুরবাবুকে বলতে হবে ভালো রকম গরম কাপড় সঙ্গে নিতে, কারণ অক্টোবরে এই অঞ্চলে দারুণ শীত। 9 অক্টোবর। খোটান। এখানে পৌঁছানো মাত্র সন্ডাসের কাছ থেকে শোনা দুটি খবর আমাকে একেবারে মুহ্যমান করে দিয়েছে। সবসময় দেখেছি নতুন জায়গায় এলে আমার দেহমন দ্বিগুণ তাজা হয়ে যায়। এবারে এই খবরের জন্য আমার মন ভেঙে গেছে, হাত পা অবশ হয়ে গেছে। গত 4 দিনের মধ্যে মানুষের আরও দুটি কীর্তি ধ্বংস হয়ে গেছে। একটি হলো প্যারিসের আইফেল টাওয়ার, আর একটি হলো ক্যাম্বোডিয়ার অবস্থিত আঙ্কর বাটের সুবিশাল বৌদ্ধস্তূপ। আজ থেকে 33 বছর আগে এই বৌদ্ধস্তূপের সামনে দাঁড়িয়ে আমি বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলাম। প্যারিসের ঘটনাটা ঘটে অমাবস্যার মাঝরাত্রে। আইফেল টাওয়ারের মাঝখান থেকে ভেঙে পড়া শব্দে সারা প্যারিসের শহরের ঘুম ভেঙে যায়। টাওয়ারের আশেপাশে কোনো বসতি না থাকার ফলে লোক মারা গিয়েছিল শুধু 3 জন।
কিন্তু তাদের প্রিয় লৌহস্তম্ভের এই দশা দেখে পরদিন সারা প্যারিস শহর নাকি কান্নায় ভেঙে পড়ে। যেখান থেকে টাওয়ারটি ভেঙেছে সেই অংশের লোহার অবস্থা দেখে নাকি মনে হয় কোনো প্রচণ্ড শক্তিশালী রশ্মি এই ধরনের ধ্বংসের কারণ। অনেকে অবশ্যই এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায়ী করছে ওই অজ্ঞাত উড়ন্ত বস্তুটিকে, যদিও সেদিন আকাশে মেঘ থাকার ফলে ওই বস্তুটিকে দেখা যায়নি। আঙ্কর ভাট ধ্বংস হয়েছে লোকচক্ষুর অন্তরালে। স্তূপটি জঙ্গলের মধ্যে অবস্থিত। ঘটনা ঘটেছে বিকেলে। বিশদ বিবরণ এখনো পাওয়া যায়নি। শুধু এটুকু জানা গেছে যে স্তূপ এখন ভগ্ন স্তূপে পরিণত। সমস্ত সৌধটি মাটির সঙ্গে মিশে গেছে। চীন প্রত্নতাত্ত্বিক বিভাগে ডক্টর সেং অতি চমৎকার লোক, বয়স 40, তবে দেখে আরও কম মনে হয়। খোটানে থাকার ব্যবস্থা তিনিই করে দিয়েছেন এবং রকেট অনুসন্ধানের ব্যাপারে তিনিও আমাদের সঙ্গে যাবেন বলেছেন। কিন্তু ক্রোল ও সন্ডার্সকে দেখে মনে হচ্ছে দুজনেই যেন বেশ ভয় পেয়েছে। ডিনারের সময় সন্ডার্স বলল, এই ধরনের ধ্বংসের জন্য যদি ওই রকেট দায়ী থাকে তাহলে বুঝতে হবে অসাধারণ শক্তিশালী কোনো বিস্ফোরক যন্ত্র রয়েছে ওদের হাতে। সেখানে আমরা কি করতে পারি বলো? আমাদের দিক থেকে কোনো আণবিক অস্ত্র প্রয়োগ করা ব্যবস্থা তো সহজ ব্যাপার নয়। রকেটটা কোথায় রয়েছে সেটা এখনও জানি না আমরা, অথচ আরও কত কি যে ক্ষতি করতে পারে এরা তাও জানা নেই। সুতরাং ক্রোলও সাই দিচ্ছে দেখে আমি আমার মনের ভাবনাটা প্রকাশ না করে পারলাম না। যেসব জিনিস নিয়ে সভ্য মানুষরা গর্ব করে একটির পর একটি করে সে জিনিস নিশ্চিহ্ন হয়ে যাবে, আর আমরা হাত পা গুটিয়ে বসে থাকব, এটাই তোমরা যদি ভেবে থাকো তাহলে আমি তোমাদের দলে নেই। আমি তাহলে একাই যাব তাকলামাকানে ওই শয়তানদের সন্ধানে। আমি জানি না ডক্টর সেং কি বলেন, কিন্তু আশ্চর্য এই যে সেং আমার কথায় তার ডান হাতটা বাড়িয়ে আমার সঙ্গে করমর্দন করলেন। বললেন, ফিউডাল যুগে শ্রমিকদের খাটিয়ে এইসব সৌধের সৃষ্টি হয়েছে তা আমি জানি, কিন্তু তাই বলে তাদের মাহাত্ম্য আমি অস্বীকার করি না। চীনের সমস্ত প্রাচীন শিল্পের নিদর্শন আমরা সযত্নে রক্ষা করেছি। প্রত্নতাত্ত্বিক অভিযান আমরা চালিয়ে যাচ্ছি যাতে আরও প্রাচীন শিল্প আমরা আবিষ্কার করতে পারি। এই নৃশংস ধ্বংসকার্য প্রতিরোধ করা আমাদের কর্তব্য। গলায় কম্পটার ও গায়ে তুলোর কোটে জবুততু নকুরবাবু এবার মুখ খুললেন। তিলুবাবু, আপনি কাইন্ডলি এদের ইংরেজি করে বলে দিন যে আমার মন বলছে আমাদের জয় অনিবার্য, অতএব পিছিয়ে থাকার কোনো মানে হয় না। মাকড়দা থেকে আসার পথে স্টেশনের প্ল্যাটফর্মে এক কুলির মাথায় চাপানো স্টিল ট্রাঙ্কের ধাক্কা খেয়ে নকুরবাবুর মাথার বাঁদিকে একটা জখম হয়েছে। ক্ষতস্থানে এখন স্টিকিং প্লাস্টার। ভয় ছিল যে এতে ভদ্রলোকের বিশেষ ক্ষমতা না ক্ষতিগ্রস্ত হয়। এখন তার জোর দিয়ে বলা কথাগুলো শুনে কিঞ্চিত ভরসা পেলাম, কিন্তু তার কথা ইংরেজি করে বলাতে দেখলাম ক্রোল ও সন্ডার্স দুজনেই নকুরবাবুর দিকে সন্দিগ্ধ দৃষ্টি দিল। বুঝলাম তারা মানতে চাইছে না ভদ্রলোকের কথা। কিন্তু শেষ পর্যন্ত ভোটে হার হলো দুই সাহেবের। ঠিক হলো কাল সকালে আমরা হেলিকপ্টারে রওনা দেব উত্তর মুখে তাকলামাকান পেরিয়ে তিয়েনশান পর্বত শ্রেণীর উদ্দেশ্যে। 10ই অক্টোবর সকাল 8:30। তাকলামাকানের অন্তহীন বালু তরঙ্গের ওপর দিয়ে আমাদের 6 জন যাত্রীবাহী হেলিকপ্টার উড়ে চলেছে। আমি তারই মধ্যে বসে ডায়েরি লিখছি। মার্কো পোলো লিখেছিলেন, লম্বালম্বিভাবে এই মরুভূমি পেরোতে লাগে 1 বছর,
আর যেখানে মরুভূমি সবচেয়ে অপ্রশস্ত সেখানেও পেরোতে লাগে 1 মাস। 2500 ফুট ওপর থেকে দেখে মনে হচ্ছে ভেনিসীয় পর্যটক খুব ভুল বলেননি। এই মরুভূমির স্থানে স্থানে এক একটি ওয়েসিস বা জলাশয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে সব শহর। খোটান, কাশগার, ইয়ারকান্দ, চেনচের, আকসু। সিনকিয়াংয়ের আদিবাসীরা অধিকাংশই উইগুর শ্রেণীর মুসলমান, তাদের ভাষা তুর্কি। সিনকিয়াংয়ের দক্ষিণ পশ্চিম প্রান্তে হলো কাশ্মীর, তার আরও পশ্চিমে আফগানিস্তান, তারপর সোভিয়েত রাশিয়া, আর তারপর একেবারে পূবে মঙ্গোলিয়া। ডক্টর সিং আমাদের হেলিকপ্টারের জানালা দিয়ে দেখা দৃশ্যের বর্ণনা দিয়ে চলেছেন, আর সেই সঙ্গে চীন তুর্কিস্তানের প্রাচীন ইতিহাস সম্বন্ধেও তথ্য পরিবেশন করে চলেছেন। ক্রোল আর সন্ডার্স যেন আজ অনেকটা স্বাভাবিক। আমি জানতাম দিনের আলোতে এদের মনে সংশয় ও শঙ্কার ভাব অনেকটা কমে যাবে। এরা দুজনেই যে সাহসী ও অ্যাডভেঞ্চার প্রিয় সেটা তো আমি খুব ভালো করেই জানি। তবে বর্তমান অভিযানের একটা বিশেষ দিক আছে যেটা মনে খানিকটা ভীতি সঞ্চার করতে পারে, এবং সেটার মূলে হলো আমাদের জ্ঞানের অভাব। অন্য গ্রহের প্রাণী সম্পর্কে আমাদের অজ্ঞতা অপরিসীম। এরা কেমন লোক, এদের আদৌ লোক বলা চলে কি না? সাম্প্রতিক দুর্ঘটনাগুলোর জন্য যদি এরাই দায়ী হয়, তাহলে এদের আক্রোশের কারণ কি? মানুষের কীর্তির ওপর আক্রোশের মানে কি মানব জাতির ওপরে আক্রোশ? এসব তো কিছুই জানা নেই। তাই একটা দুশ্চিন্তা যে আমাদের মনে নেই তাও বলবো না। সংগ্রামটা কি সত্যি একেবারে একপেশে হতে চলেছে? আমরা কি জেনে শুনেই মৃত্যুর দিকে পা বাড়ালাম? নকুরবাবুকে আজ কিঞ্চিত নিস্তেজ বলে মনে হচ্ছে। জিজ্ঞেস করাতে বললেন, ভালোই আছেন, মাথার জখমটাও আর কোনো কষ্ট দিচ্ছে না। কিন্তু আমার যেন পুরোপুরি বিশ্বাস হলো না। সবচেয়ে চিন্তিত হলাম যখন ভদ্রলোক হঠাৎ একবার প্রশ্ন করলেন, আমরা কোথায় চলেছি দিলুবাবু? কিন্তু আমি ভদ্রলোকের দিকে অবাক হয়ে মিনিট খানেক চেয়ে থাকাতে হঠাৎ যেন সম্বিত ফিরে পেয়ে বললেন, ও হো হো, সেই অজ্ঞাত উড়ন্ত বস্তু, তাই তো? ভদ্রলোককে 1 ডোজ সেরিব্রিলান খাইয়ে দিলে বোধহয় ভালো হবে। উত্তরে পর্বতশ্রেণী দেখা যাচ্ছে, কিন্তু তার এদিকে দেখা যাচ্ছে একটা বিস্তীর্ণ জলাশয়। সেন বললেন, ওটা বাক্সার নল, অর্থাৎ বাক্সার লেক। আমরা এই ফাঁকে কফি আর বিস্কুট খেয়ে নিয়েছি। আমাদের পাইলটটি চৈনিক, নাম সুশি। সে ইংরেজি জানে না, তার হয়ে সেংকে দোভাষী কাজ করতে হয়। মাঝে মাঝে উদাত্ত কণ্ঠে গাওয়া চীনা গান শুনতে পাচ্ছি পাইলটের গদি থেকে। হেলিকপ্টারের পাখার শব্দ ছাপিয়ে সে গান পৌঁছে যাচ্ছে আমাদের কানে। ক্রোল সবে পকেট থেকে একটি খুদে চেসবোর্ড বার করেছে সন্ডার্সের সঙ্গে খেলার মতলবে। এমন সময়ে সে উত্তেজিত হয়ে জানালার দিকে হাত বাড়ালো। বিকেল 4:30। আমরা মাটিতে নেমেছি। আমাদের 3 দিকে ঘিরে আছে অনুচ্চ পাথরের ঢিবি। উত্তরে ঢিবির উচ্চতা কোনোখানে 60 থেকে 70 ফুটের বেশি নয়। তারই পিছনে সেংয়ের নির্দেশে হেলিকপ্টার থেকে মাটিতে 4টে গভীর গর্ত দেখতে পেয়ে আমরা নামার সিদ্ধান্ত নিয়েছিলাম। কাছ থেকে দেখে বুঝেছি এই 4টে গর্ত যে ইউএফওর 4টে পায়ার চাপে হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। পায়ার পরস্পর দূরত্ব থেকে রকেটটিকে বেশ বড় বলেই মনে হয়, একটা বড় বাড়ির মতো। তবে সেটা যে এখন কোথায় সেটা জানার কোনো উপায় নেই। সুশি একাই হেলিকপ্টার নিয়ে গিয়েছিল আশপাশের অঞ্চলটা একটু ঘুরে দেখতে, কিন্তু প্রায় 200 মাইল পরিক্রমা করেও সে কিছুই দেখতে পায়নি। আমরা এখন একটা 1.50 ফুট উঁচু পাথরের ঢিবির পেছনে আশ্রয় নিয়েছি।
জমি এখানে মোটামুটি সমতল এবং বালি থাকা সত্ত্বেও বেশ শক্ত। চারিদিকে ছড়ানো রয়েছে ছোট বড় পাথরের খণ্ড। প্লাস্টিকের তাঁবু রয়েছে আমাদের সঙ্গে। 3টি তাঁবু হবে 6 জনের বাসস্থান। কতক্ষণ অপেক্ষা করতে হবে জানি না, কিন্তু এটা জানি যে ধৈর্যের প্রয়োজন হবে, আর এটাও জানি যে সহজে হাল ছাড়া চলবে না। সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি সেই রকেট এখানে এসে নামে, তাহলে তার বাসিন্দাদের সঙ্গে কি রকম ব্যবহার করব আমরা, বা তাদের কাছ থেকে কি রকম ব্যবহার আমরা প্রত্যাশা করতে পারি। ক্রোল বলল, যারা পার্থেনন ধ্বংস করতে পারে তাদের সঙ্গে কথা বলার আগে তোমার উচিত তাদের অ্যানাহিলিন দিয়ে নিশ্চিহ্ন করে ফেলা। আমার অ্যানাহিলিন অস্ত্রে যে কোনো গ্রহের প্রাণী যে নিমেষে নিশ্চিহ্ন হয়ে যাবে তাতে সন্দেহ নেই, কিন্তু এমনও তো হতে পারে যে ভিন গ্রহবাসীরা মানুষের প্রতি কোনো বৈরী ভাব পোষণ করবে না, এবং ধ্বংসের কাজগুলো আসলে তারা করছে না, তার জন্য দায়ী অন্য কেউ। ভারী আশ্চর্য লাগে এই ধ্বংসের ব্যাপারটা। অন্য গ্রহ থেকে কোনো প্রাণী যে ঠিক এমন একটা উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে আসতে পারে, মন সেটা মানতে চায় না কিছুতে। সন্ডার্সকে কথাটা বলতেই সে বলল, যে কোনো উদ্দেশ্য নিয়েই তারা এসে থাকুক, তাদের সঙ্গে যখন কথা বলা সম্ভব নয়, তখন তাদের উদ্দেশ্য যে কি সেটা আমরা জানতে পারবো না। সুতরাং রিস্ক নিয়ে কাজ কি? তারা কিছু বলার আগে তাদের শেষ করে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এই ব্যাপারে আমি ক্রোলের সঙ্গে একমত। সবই বুঝতে পারছি, কিন্তু সত্যি করেই যদি অন্য গ্রহের প্রাণী থেকে থাকে এই রকেটে, তাহলে তাদের দর্শন পাওয়ার এই সুযোগের সদ্ব্যবহার না করাটা একজন বৈজ্ঞানিক হিসেবে আমার পক্ষে অসম্ভব। বিশ্বের ইতিহাসে এই প্রথম এমন একটা সুযোগ এসেছে। ইজিপ্টে যে মহাকাশযান নেমে এসেছিল তাতে কোনো প্রাণী ছিল না, এটাতেও থাকবে না, এটা বিশ্বাস করা কঠিন। সুতরাং প্রাণের ভয়ে পিছিয়ে যাওয়া চলতে পারে না, কোনো মতেই না। সেও দেখলাম আমার সঙ্গে একমত। রকেট চীনের মাটিতে এসে নেমেছে বলে হয়তো তার আগ্রহটা একটু বেশি। সেও বলল যে এরা যদি সত্যি হিংসাত্মক ভাব নিয়ে আসতো, তাহলে এরা মানুষের কীর্তি নষ্ট করার আগে মানুষের ওপরেই আক্রমণ চালাতো। নকুরবাবু এতক্ষণ চুপ করে থেকে হঠাৎ বলে উঠলেন, এরা তো নেই। কারা নেই? অবাক হয়ে আমি প্রশ্ন করলাম। অন্য গ্রহের প্রাণী, বলে উঠলেন নকুরবাবু। তারা নেই মানে? তারা ছিল না কোনো সময়? ছিল, ইউএফওতে ছিল। তাহলে কোথায় গেল? নকুরবাবু একটু ভ্রু কুঞ্চিত করে চুপ থেকে বললেন, মাটির তলায়। মাটির তলায়? ক্রোল ও সন্ডার্স একসঙ্গে বলে উঠল, হ্যাঁ, মাটির তলায়। তবে রকেটে কে আছে, নাকি রকেটই নেই? না না, রকেট আছে বই কি, তবে তাতে অন্য গ্রহের কোনো প্রাণী নেই। তবে কি আছে? যন্ত্র আছে। কম্পিউটার? হ্যাঁ, কম্পিউটার। আর কি? আমরা চারজনেই উদ্গ্রীব, কিন্তু নকুরবাবু মাথা নেড়ে বললেন, হারিয়ে গেল। কি হারিয়ে গেল? আমি প্রশ্ন করলাম।
চোখের সামনে ফুটে উঠেছিল সেটাই হারিয়ে গেল। মাথাটা এখনো ঠিক। আমি ভদ্রলোককে এক ডোজ সেরিব্রেলান খাইয়েছি আজ দুপুরে, বুঝলাম সেটা এখনো পুরোপুরি কাজ দেয়নি। নকুরবাবু চুপ করে গেলেন। সূর্য ডুবে গেছে বেশ কিছুক্ষণ পর। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে শীতও বেড়েছে। একটা শব্দ আসছে কোথা থেকে, সকলেই শুনেছে সেই শব্দ। আর লেখা চলবে না।